টাকা মানে মানি এমন একটা জিনিস যা ভিখারি থেকে বড় লোক সবাই একে পেতে চায়। কিন্তু এটা শুধুমাত্র কাগজের টুকরা না, এটা একটা বিশাল বড় নেশা যেটা সবাই করতে চায়, এবং এটাকে আমরা টাকার নেশাও বলতে পারি। টাকা এমন একটা জিনিস যা পিএইচডি ডিগ্রিধারী একজন ব্যক্তি থেকে একজন কোনো পড়াশোনার যোগ্যতাহীন ব্যক্তিও জানে এর মানে, যে এটা দিয়ে কি করা যায় এবং এর কাজই বা কি। আজকের বিশ্ব এই টাকার জন্যই তো সর্বদা লড়াই করছে। এমনকি টাকার জন্যই তো এত উঁচু উঁচু ইমারত হচ্ছে, হাইটেক গাড়ি বেরোচ্ছে, শহর গড়ে উঠছে, আরও কত কি। টাকা একটা এমন কাগজের টুকরা যার নিজের কোনো যোগ্যতা নাই, কিন্তু এটা আপনাকে অন্য জিনিসের দাম নির্ধারণ করে এবং ওই জিনিসটা পেতে আপনাকে সাহায্য করে এবং আপনার সব ধরনের ইচ্ছাও পূরণ করে। এখন কোশ্চেন হলো, টাকায় তাহলে এত পাওয়ার আসলো কীভাবে? তাহলে চলুন একটু ডিটেলসে ব্যাপারটা বোঝা যাক। আজ থেকে 1000 বছর আগে মানুষের লেনদেনের মাধ্যম হিসেবে বার্টার সিস্টেম ব্যবহার করত, যেখানে একটা জিনিস নেওয়ার জন্য আপনাকে অন্য একটা জিনিস দেওয়া লাগতো। এর মানে ধরুন কারো কাছে চাল আছে, এখন তার মাংস লাগবে, তাহলে তার এমন একজনকে খুঁজে বের করতে হবে যার চাল দরকার এবং তার কাছে মাংস আছে এবং যেটা সে বিনিময় করতে চায়। আর এটা কিন্তু এর জন্য ছিল অনেক প্রবলেমেটিক একটি ব্যবস্থা। আর এই সিস্টেমের প্রবলেমের জন্যই মানুষ কিছু আলাদা ভাবা শুরু করলো এবং তখন আসলো কমোডিটি। এটা ছিল সেই সিস্টেম যেখানে মানুষ সেই সবগুলো পণ্যকে টাকার মতো আদান প্রদান করতে পারত যেগুলো জেনারেলি সবার কাজে আসে। মানে এটা এরকম ছিল যে ডেইলি লাইফ লিড করার জন্য আপনার যা লাগতো তাই বিনিময়ের প্রধান মাধ্যম ছিল। যেমন গবাদি পশু, খাদ্যশস্য, অ্যালকোহল ইত্যাদি ছিল বিনিময়ের প্রধান মাধ্যম। কিন্তু এখানেও একটা প্রবলেম ছিল, এবং সেটা হচ্ছে যে যার কাছে যা পণ্য ছিল তার সঠিক মূল্য বোঝা যাচ্ছিল না। এছাড়া যে কোনো পণ্য সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায়, যেমন পশু মরে যায়, শস্য নষ্ট হয়ে যায় ইত্যাদি। এর জন্য এই সিস্টেমেরও পরিবর্তন দরকার হয়ে পড়ল। তো এখন মানুষের বিনিময়ের এমন একটা মাধ্যম দরকার ছিল যেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, এবং তখনই আসলো সোনা, রূপা এইরকম মুদ্রা। কিন্তু মানুষের এখানেও একটা প্রবলেম হচ্ছিল, এবং সেটা হচ্ছে এই মুদ্রা নিয়ে বেশি দূর চলার প্রবলেম, এবং ডাকাতির ভয় তো ছিলই। এবং তখন কিছু লোক মিলে একটা উপায় বের করলো। তারা অন্যদের বলল যে আপনারা আপনাদের সোনার মুদ্রা আমাদের কাছে গচ্ছিত রাখুন, আমরা বিনিময়ে আপনাদের একটা পেপার দেব। এবং এখানে তারা একটা কাগজের টুকরো দিত এবং যাতে লেখা থাকতো যে তার কাছে ওনার এত পরিমাণ সোনা রাখা আছে। এটা এক ধরনের কন্ট্রাক্ট পেপার ছিল, যাকে বলা হতো IOU, অর্থাৎ আমি তোমার কাছে ঋণী। এবং এই পিস অফ পেপার দেখিয়ে যে কোনো সময় সোনা নেওয়া যেত। আচ্ছা, তো এই টাইমে সবার এই আইডিয়া ভালো লাগা শুরু করলো। এভাবে মানুষ সোনা রাখা ওই সব পার্টিকুলার ব্যক্তিদের কাছে স্টার্ট করলো, এবং ওই পেপারের মাধ্যমেই পণ্য ক্রয় বিক্রয় চলতো। তবে একটা সময় পর মানুষ দেখলো যে এই যারা সোনা রেখে ওই পেপার নিয়ে যাচ্ছে তারা আর আসছে না সোনা নিতে, কারণ তারা ওই রসিদের মাধ্যমে বিজনেস হতে শুরু করে সব কিছু করতো। আর সবার মধ্যে এই বিশ্বাস হয়ে গেছিল যে যখন রসিদ আছে তখন সোনাও আছে। আর এই জিনিসটা বোঝার পরেই ওই যারা সোনা রাখতো এবং সোনা রেখে রসিদ দিচ্ছিল তাদের লোভ আসা স্টার্ট করলো, কারণ তখন ওই রসিদই বর্তমানে টাকার মতো ব্যবহার হচ্ছিল। আর এর জন্য তখন তারা নকলভাবে রসিদ বানানো স্টার্ট করে দিয়েছিল, কোনো রকম সোনা রিজার্ভ করা ছাড়া। আর এইভাবেই স্টার্ট হলো দুনিয়ার সবচেয়ে বড় লিগ্যাল স্ক্যাম, যেটা আজও চলে আসছে। ওই সোনা মজুত করা ওই সময়ের প্রতিষ্ঠানগুলো ছিল দুনিয়ার সর্বপ্রথম ব্যাংক, আর ওই কাগজের রসিদ ছিল দুনিয়ার প্রথম কারেন্সি। এখন আমি যদি আপনাকে বলি যে ব্যাংক কিভাবে কাজ করে, তো আপনি বলবেন যে আমরা ব্যাংকে যে টাকা ডিপোজিট করি তাতে কি ব্যাংক অন্যদের লোন দিয়ে থাকে আর ওর উপর কিছু ইন্টারেস্ট চার্জ করে একটা প্রফিট করে নেয়। এই তো সিম্পল বিষয় নাকি? তো এই এক্সপ্লেনেশনের হিসেবে ব্যাংকের অপারেশন কিছুটা এরকম হবে। যেমন মনে করুন কালকে সকালে আপনি 1000 টাকা ডিপোজিট করার জন্য ব্যাংকে গেলেন, এরপর আপনি তা ব্যাংকে আপনার অ্যাকাউন্টে জমা করালেন। এরপর তারা কি করবে? তারা তাদের হিসাবে 10% ক্যাশ রিজার্ভ করবে, বাকি 900 টাকা তারা অন্য একজনকে লোন দিয়ে দিবে। আর যদি ওই ব্যাংক ওই লোন নেওয়া ব্যক্তির কাছ থেকে ইয়ারলি 12% ইন্টারেস্ট চার্জ করে আর আপনাকে ইয়ারলি 4%-এর মতো ইন্টারেস্ট দেয়, তাহলে যে 8% বাঁচলো সেটা হচ্ছে ব্যাংকের মুনাফা। এই বেসিক প্রিন্সিপালের উপরে পৃথিবীর সব ব্যাংক চলে। কিন্তু ব্যাংক শুধু এভাবেই পয়সা কামায় না, এর পেছনেও একটা বিশাল বড় গেম আছে যেটা ম্যাক্সিমাম লোকই জানে না।
আর এই গেমটা হচ্ছে ব্যাংক আপনার ওই 1,000 টাকার ডিপোজিটকে একদম ইজিলি 10,000 টাকায় পরিণত করে ফেলে এবং এইভাবে তারা ব্যবসা বাড়িয়ে ফেলে। এখন এটা কীভাবে হয় চলুন দেখি। ধরুন আপনি 1,000 টাকা ব্যাংকে গিয়ে ডিপোজিট করেছেন, ব্যাংক তার রুলসের হিসেবে 10% রিজার্ভ রেখে বাকি 900 টাকা অন্য কাউকে লোন হিসেবে দিয়ে দেবে। কিন্তু একটু বিশেষভাবে লক্ষ্য করে দেখুন যে এখানে কি হলো। আপনি যখন ডিপোজিট করেছেন তখনই সাথে সাথে আপনার মোবাইলে দেখতে পাবেন যে আপনার 1,000 টাকা ডিপোজিট হয়েছে, আর যে লোন নিল 900 টাকা তারও লোন অ্যাপ্রুভ হওয়ার পর সে সাথে সাথেই তার ব্যালেন্সে 900 টাকা দেখতে পাবে। এর অর্থ আপনার এবং ওই যে লোন নিল এই দুইজন ব্যক্তির হাতেই ক্রমান্বয়ে 1,000 ও 900 টাকা খরচ করার সামর্থ্য আছে এখন, অর্থাৎ পার্চেসিং পাওয়ার আছে। বাট একটু খেয়াল করে দেখুন, ব্যাংকের কাছে কিন্তু শুধু 1,000 টাকাই আছে যেটা আপনি ডিপোজিট করেছিলেন, কিন্তু ব্যাংক তার কম্পিউটিং সিস্টেমের মাধ্যমে মার্কেটে এক্সট্রা 900 টাকা অ্যাড করে ফেলেছে, যার আসলে কোনো অস্তিত্ব নেই, আর যেটা শুধু অনলি নাম্বার মাত্র, যা স্ক্রিনে দেখা যায় শুধুমাত্র, কারণ তার কাছে তো এই 900 টাকার কোনো ক্যাশ নেই। তো এই সিস্টেম এখানেই শেষ হয় না, এটা এভাবেই সামনে যেতে থাকে। যেমন যে ব্যক্তি ওই 900 টাকা লোনের জন্য অ্যাপ্লাই করেছে সে তো এমনিতেই অ্যাপ্লাই করে নাই, অবশ্যই তার কোনো না কোনো কিছু পারচেস করতে হবে, এর জন্যই সে অ্যাপ্লাই করেছিল। আর যখনই সে এই টাকাটা খরচ করবে তখনই এই টাকাটা তার অ্যাকাউন্ট থেকে সিম্পলি অন্যজনের অ্যাকাউন্টে চলে আসবে ভার্চুয়ালি ডিপোজিট হিসেবে। ব্যাংক আবার এই 900 টাকা থেকে 10% রিজার্ভ রেখে আবার কাউকে বাকি 810 টাকা লোন হিসেবে দিয়ে দেবে। আর এইভাবে করে একটি ব্যাংক ওই 1,000 টাকাকে খুব ইজিলি 10,000 টাকা বানিয়ে ফেলবে ভার্চুয়ালি, কিন্তু আদতে তাদের কাছে কিন্তু শুধু 1,000 টাকাই আছে ওই 10,000 টাকার অ্যাগেনস্টে। তো আমরা কিন্তু মনে করি যে ব্যাংকে আমাদের টাকা সেভ আছে, যেটা যে কোনো সময় আমরা চাইলে বের করতে পারি, কিন্তু এটা একেবারে সত্য নয়। কারণ আমাদের 20% লোকও যদি একসাথে তাদের টাকা উইথড্র করতে চলে যায় তাহলে ব্যাংক কোনো সময় আমাদের পুরো টাকা ফেরত দিতে পারবে না। আর একেই তখন বলে শর্টেজ অফ লিকুইডিটি, কারণ ব্যাংকের কাছে আসলে সব টাকা থাকেই না যেটা তারা শো করে। ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমের মাধ্যমে ব্যাংক শুধু প্রবাবিলিটিতে চলে। ফর এক্সাম্পল, আপনি যদি পৃথিবীর সব ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাংক ব্যালেন্স অ্যাড করেন আর তা 1,000 টাকা হয়, তার 10%-এরও কম অ্যাকচুয়াল টাকা থাকে, বাকি 90%-এরও বেশি যা থাকে সেটা হচ্ছে ভার্চুয়াল ডিজিট, যেটা শুধু আপনি আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে দেখেন। সো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, টাকার এই মায়াজালকে ইচ্ছে করে কমপ্লিকেটেড বানিয়ে রেখেছে যাতে একজন সাধারণ মানুষ ইজিলি এটাকে বুঝে উঠতে না পারে আর তারা এই সিস্টেমের মাঝেই আটকে থাকে। তো তাহলে আশা রাখছি এই ভিডিওর মাধ্যমে আমি টাকার আনটোল্ড স্টোরি বুঝতে পেরেছি। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা আরও বুঝতে পেরেছি যে আসলে টাকার তেমন কোনো ভ্যালু নেই। যদি গভর্নমেন্ট যদি কালকেই বলে যে এটা চলবে না, তাহলে এই কাগজের টুকরোর কোনো মূল্যই থাকবে না। তাই বস, যে যাই বলুক, ফিজিক্যাল অ্যাসেট যেমন সোনা, রূপা, ল্যান্ড, এগুলোর মূল্য পূর্বেও ছিল আর পরেও থাকবে। তাই পারলে এগুলোতে একটু একটু করে ইনভেস্ট করেন, ইন দ্য লং রান আপনার কাজে আসবে। কারণ এই টাকা শুধু চলছে আমাদের বিশ্বাসের উপর। সো সি ইউ সুন।